আপনারা জানেন যে বাংলাদেশের একজন মডেল মেঘনা আলম, তাকে নিয়ে খুব আলোচনা হচ্ছেন। তিনি বর্তমানে টক অফ দ্য কান্ট্রি। একদিকে কূটনীতিক মহলে তার ঘটনা নাড়া দিয়েছে, পুলিশ মহলে নাড়া দিয়েছে, সরকার মহলে নাড়া দিয়েছে, বিচার বিভাগে নাড়া দিয়েছে। অর্থাৎ মেঘনা আলম একটি ঝড়, সেই ঝড়ে সরকার, বিচার বিভাগ, পুলিশ, কূটনীতিক মহল, রাজনৈতিক অঙ্গন সব মহলে এবং দেশের সাধারণ মানুষের মধ্যেও একটি প্রভাব পড়েছে। এবং সেই ঝড়ে ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান রেজওয়ান মল্লিক কিন্তু তার পদচ্যুত হয়েছে, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে মেঘনা আলম আসলে এমন একটি ঝড়, যে ঝড়টি এখন পুরো দেশের মধ্যে আসলে মানুষের মুখে মুখে বয়ে যাচ্ছে। তো সেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছি যে আসলে মেঘনা আলমের এই ঘটনাটি কি ঘটেছিল। আপনারা জানেন সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনা আলমের একটি সম্পর্ক হয়েছিল এবং মেঘনা আলমের সঙ্গে তার সে সম্পর্কের ধারাবাহিকতায় ৮ মাস বয়স তার সম্পর্কের এবং ৪ মাসের মাথায় তাদের বাগদান হওয়ার কথা ছিল এবং সেই বাগদানের প্রক্রিয়া হয়েও ছিল প্রায়। এবং এটি মেঘনার পরিবার এবং তার আত্মীয় স্বজন সবাই জানেন যে ওই কূটনীতিকের সঙ্গে মেঘনা আলমের বিয়ে হতে যাচ্ছে। কিন্তু মেঘনা আলম বিয়ের আগে, বাগদানের আগে জানতে পারেন যে ওই কূটনীতিকের হচ্ছে আপনার সৌদি আরবে তার সন্তান এবং স্ত্রী রয়েছে, পরিবার রয়েছে। তখন মেঘনা আলম এই বিষয়টি নিয়ে ওই কূটনীতিককে জেরা করেন যে তুমি তো আমার সাথে প্রতারণা করেছো, তুমি আমাকে বিয়ের কথা বলেছো, তুমি নিজেকে আনম্যারিড বলেছো, কিন্তু তুমি তো বিবাহিত, তাহলে তুমি আমাকে বিয়ে করবে কিভাবে? তখন এই বিষয়গুলো নিয়ে কূটনীতিকের সঙ্গে যখন তার তর্ক হয় এবং যখন তাদের মধ্যে একটি কথা কাটাকাটি হয়, সেটি এমন এক পর্যায়ে চলে যায়, তিক্ততার পর্যায়ে তাদের সম্পর্কটা এক সময় ভেঙে যায় এবং কূটনীতিক এই সম্পর্ক থেকে রেহাই পেতে চান। তখন এই কূটনীতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান যে একজন বাংলাদেশি নারী মডেল তাকে ব্ল্যাকমেল করে অর্থ আত্মসাতের চেষ্টা করছে। এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি দেখভালের জন্য অনুরোধ করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন ব্যক্তি, যিনি ঢাকা মহানগর পুলিশকে এই বিষয়টিকে দেখার জন্য বলেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ বিষয়টি ডিল করতে নামেন। তারা মেঘনা আলমের বাসায় মধ্যরাতে যায় এবং মেঘনা আলমকে বাসা থেকে বের হতে আসতে বলেন, তাদের সঙ্গে যেতে বলেন। কিন্তু মেঘনা আলম দরজা না খুলে তিনি ফেসবুকে লাইভে আসেন এবং তিনি তার পুরো ঘটনাটি বলেন এবং তাকে অপহরণ করা হচ্ছে বলে তিনি দাবি করেন এবং তিনি তাকে বাসা থেকে তুলে নেওয়ার পর কয়েক ঘন্টা তিনি আসলে এক প্রকার পরিবার বিচ্ছিন্ন ছিলেন। এটি নিয়েও কথা হয়েছিল যে তাকে অপহরণ করা হয়েছে, অজ্ঞাত স্থানে রাখা হয়েছে। কিন্তু পরবর্তীতে পুলিশ একটি প্রেস নোট দিয়ে জানায় যে তাকে অপহরণ করা হয়নি, তাই তিনি রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকায় এবং সৌদি আরবের সাথে এটি খারাপ সম্পর্ক বা সম্পর্কের অবনতি যাচ্ছে, তাই তাকে এইসব কারণে, এইসব অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর গ্রেপ্তার করা হয়েছে ভালো কথা, তার নামে পুলিশ কোনো মামলা না দিয়ে তাকে 1974 সালের একটি আইনে, যে আইনটি বাংলাদেশে কার্যকর থাকলেও এটা বেশি আসলে কার্যকর করতে দেখা যায়নি, কিন্তু সেই আইনে তাকে বিশেষ ক্ষমতা আইনে, সেই যে বিশেষ আইনটিতে তাকে ডিটেনশনে দেওয়া হয় এবং মেঘনা আলমকে আদালত কারাগারে পাঠায়। পুলিশই তাকে ডিটেনশনে দেওয়ার আবেদনটা করেছিল আদালতের কাছে এবং আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়। তো এই পুরো প্রক্রিয়াটা, এর ভিতরে অনেক আসলে রগরগে গল্প আছে, অনেক আপনার গুজব রয়েছে কিছু। এবং যেটা হয় যে এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে সবসময় নারীদেরকে দায়ী করা হয় এবং সেই নারী যদি আরও মিডিয়া জগতের কেউ হয়, তাহলে সেই দায়টা আরও জোরালোভাবে দেওয়া হয় যে সব দায়ী এই নারীর এবং এই নারী সব এই কিছু করেছে, ওই পুরুষকে ব্ল্যাকমেল করেছে বা ওই কূটনীতিককে ব্ল্যাকমেল করতে চেয়েছে। কিন্তু আসলে সম্পর্ক যখন সৃষ্টি হয় কারোর সাথে, তখন আসলে কিন্তু এই উভয় পক্ষে এই ধরনের সম্পর্কের সাথে জড়িত থাকে এবং স্বেচ্ছায় তারা এই সম্পর্ক হয়, যে শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়িয়েছে বলে এটা
দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে, বা তাদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এরকমের কথা বলা হচ্ছে। এবং এ নিয়ে আপনার মেঘনা আলমের চরিত্র হরণ করা হচ্ছে বিভিন্ন ব্লগে, ইউটিউবে এবং গণমাধ্যমেও রগে নিউজ ছাপা হচ্ছে। তাকে মেঘনা আলমকে হানি ট্র্যাপের বা ব্ল্যাকমেইলার বলা হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু যে কূটনীতিকের সাথে তার সম্পর্কটা ছিল, বা যে কূটনীতিকের সঙ্গে তার যে ধরনের সম্পর্ক বলে, সেটা প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক অথবা বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেই কূটনীতিক কিন্তু আর আলোচনায় নাই। সেই কূটনীতিক চলে গেছে নীতির মধ্যে, কিন্তু পুরো দায়টি মেঘনা আলমের উপরে চলে এসছে এবং মেঘনা আলম এখন কারাবরণ অবস্থায় রয়েছেন। ইতিমধ্যে মেঘনা আলমের বাবা তিনিও গণমাধ্যমকে বলেছেন এবং আমাদের আজকের পত্রিকার যে রিপোর্টার শাহরিয়ারকেও বলেছেন যে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং বাগদান হচ্ছিল, প্রায় বাগদান হয় তাদের মধ্যে, এবং বাগদানের সময় জানতে পারেন যে মেঘনা যে তিনি বিবাহিত, এ নিয়েই মূলত তাদের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়। মেঘনা আলম এও বলেছিলেন তিনি বিয়ের পরে সৌদি আরবে সেটেল হবে, তাকে এই আশ্বাসও ওই কূটনীতিক দিয়েছিল। তো এই ঘটনা মেঘনা আলম যেমন বলেছে, এবং কূটনীতিক কিন্তু এই সম্পর্কের কথা স্বীকার করেননি। তিনি আবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিলেন যে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। এদিকে মেঘনা আলমকে পুলিশের আটক করার পরে জিজ্ঞাসাবাদ করেছে, তখন পুলিশ আবার একটি প্রেস নোট দিয়ে বলেছেন যে সব কিছুই মেঘনা আলম স্বীকার করেছেন, তিনি ব্ল্যাকমেইল করতেছিলেন ওই কূটনীতিককে। তো এই পুরো বিষয়টি নিয়ে আসলে হজবরা লওয়ার সৃষ্টি হয়েছে। আজকে আপনারা জানেন যে আমাদের আইন উপদেষ্টা মিস্টার আসিফ নজরুল একটি মন্তব্য করেছেন, যে প্রক্রিয়া মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়েছে সেই প্রক্রিয়াটি যথার্থই ছিল না, এবং সেই প্রক্রিয়াটি এভাবে হওয়ার ঠিক হয়নি বলে তিনি মনে করেছেন। এছাড়াও আজকের মেঘনার বাবা উচ্চ আদালতে একটি রিট করেছেন, এবং সেই রিটের হিয়ারিং শেষে উচ্চ আদালত সরকারের প্রতি একটি রুল জারি করেছেন যে মেঘনা আলমকে গ্রেপ্তার কেন বেআইনি হবে না, সেই ব্যাখ্যা সরকারকে দিতে বলেছে। এবং মেঘনা আলমের বাবার যে আইনজীবী ব্যারিস্টার সারা, তিনি বলেছেন যে যদি মেঘনা আলম কোনো অপরাধ করেই থাকেন, যদি মেঘনা আলম কোনো অপরাধী হয়ে থাকেন, তাহলে তাকে রাষ্ট্রীয় প্রচলিত আইনে মামলা দিয়ে তদন্ত দিয়ে তাকে বিচারের মুখোমুখি করা যেত। তা না করে তাকে কেন বিশেষ একটি আইনে তাকে আটক করে তারপরে তাকে এভাবে কারাগারে প্রেরণ করা হলো। তিনি এই প্রশ্নটি আদালতেও তুলেছেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গেও তিনি এটি বলেছেন। এরপরে সরকারের পক্ষ থেকে এখন আপনারা জানেন যে এটি নিয়ে সরকার এক পক্ষ বলছেন যে তাকে গ্রেপ্তার প্রক্রিয়া, অর্থাৎ এক পক্ষের নির্দেশেই কাজটি হয়েছে যে তাকে এভাবে গ্রেপ্তার করো, এরপর তাকে ডিটেনশনে পাঠিয়ে দাও এই আইনে, এবং সেটি এক্সিকিউট করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের। এবং এই এক্সিকিউট প্রক্রিয়াটা যে যথার্থ হয়নি, এটি নিয়ে যখন সমালোচনার সৃষ্টি হয়েছে, তখন আপনার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে প্রধান মিস্টার মল্লিক, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে ডিএমপিতে সংযুক্ত করা হয়েছে। কিন্তু বিষয়টি যে আপনি একটু খেয়াল করুন যে তাকে কিন্তু এই যে পুরো প্রসেসটা যে হয়েছে, বা পুরো মেঘনা আলমকে যে গ্রেপ্তারের যে প্রক্রিয়াটা হয়েছে, এটি কি শুধু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মিস্টার রেজা মল্লিকের নির্দেশনাই হয়েছে, নাকি তিনি উপর মহল থেকে কোনো পাঠানো নির্দেশনা তিনি বাস্তবায়ন করেছেন? তাহলে যে নির্দেশনাটা তাকে দিয়েছিলেন সেই লোকটা কোথায়, যে মেঘনা আলমকে এভাবে ধরো, তারপরে তাকে এইটি বিশেষ আইনে তাকে নিয়ে কারাগারে রেখে দাও, তাই সেই লোকটা কই? বা নাকি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান মিস্টার মল্লিক নিজেই এটা ইচ্ছাকৃতভাবে এভাবেই করেছেন? অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ কি বিষয়টি জানতেন না যে এই প্রক্রিয়া বিষয়টি আগাচ্ছে? তারা কোথায়? তাদেরকে কেন এই বিষয়ে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না? আপনারা জানেন যে যেহেতু সরকারের একটি পক্ষ মেঘনা আলমকে ধরিয়েছেন, এবং আরেকটি এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মিস্টার আসিফ নজরুল এ বিষয়ে কথা বলেছেন যে পুরো প্রক্রিয়াটাই আসলে ঠিক হয়নি। এছাড়াও বিভিন্ন আপনি জানেন যে অ্যামনেস্টি সহ আরও কয়েকটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন এই তার আটক আদেশের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে এবং যা বলছে যে এ ধরনের আটক আদেশ মানবাধিকার লঙ্ঘন,
এবং আইনের যে শাসন সেটিরও লঙ্ঘন, এবং এখানে মেঘনা আলমের যে আইনি সুবিধা পাওয়ার যে অধিকার, সে অধিকারটিও খর্ব হয়েছে। এছাড়া ব্যারিস্টার আসিফ নজরুল তো বলেই দিয়েছে, উপদেষ্টা আসিফ নজরুল তো বলেই দিয়েছেন যে এই প্রক্রিয়াটা ঠিক হয়নি। অর্থাৎ এই প্রক্রিয়ায় মেঘনা আলমের ইস্যুটিতে সরকার আসলে দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। এক ভাগ দ্রুত সৌদির সাথে সৌদিকে খুশি করতে মেঘনা আলমকে বলির পাঠা বানানোর চেষ্টা করেছে আইনের তোয়াক্কা না করে, আর এক গ্রুপ এই পুরো প্রক্রিয়াটাকে দেখছেন যে না, এটা আসলে ঠিক হয়নি। এখন চেষ্টা চলছে যে মেঘনা আলমকে কিভাবে দ্রুত কারাগার থেকে মুক্ত করা যায়, সেজন্য সরকার বিভিন্নভাবে এখন বিবেচনা করছেন যে তাকে কোন প্রক্রিয়ায় কারাগার থেকে বের করা যায়। সেই বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। আইনজীবীরাও কয়েকটি মতামত দিয়েছেন যে কোন প্রক্রিয়ায় আসলে তাকে বের করা যায়। তো এই বিষয়টি নিয়ে আসলে পুরো দেশ এবং বিভিন্ন সরকার, পুলিশ, বিচার বিভাগ, কূটনীতি বিভাগ আসলে সবাই একটি ব্যতিব্যস্ত অবস্থার মধ্যে রয়েছে। তো আশা করছি যে সরকার এ পর্যন্ত যে ভুলটুকু করেছে এইখানে সেই ভুল শেষ হবে। আগামীতে এই বিষয়ে যে পদক্ষেপগুলো নেবে সেটি যেন অবশ্যই সমালোচনার করার জায়গা না থাকে, বুঝে শুনে, এবং মেঘনা আলম আমাদের একজন নাগরিক, সে যেন সঠিক বিচারটি পায় এবং সে যেন আদালত থেকে অন্তত ন্যায্য বিচার পায়, সেই জায়গাটাও অন্তত যেন আমরা নিশ্চিত করতে পারি, বা আমাদের সরকার নিশ্চিত করতে পারে, আমাদের পুলিশ নিশ্চিত করতে পারে, আদালত নিশ্চিত করতে পারে। এই বিষয়টি নিয়ে যাতে আগামীতে আরও যাতে ঘোলা পানি না হয়, সে বিষয়ে আসলে সবার খেয়াল রাখা উচিত। সবাইকে ধন্যবাদ।